হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা গত 4 দিন ধরে অনুপাত এবং সমানুপাত নিয়ে 4টে ক্লাস করিয়েছি। যাদের যাদের যারা যারা এখনও ওই ক্লাসগুলো দেখোনি, প্লিজ তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের আরও ইজি মনে হবে। এবং এগুলো আমরা অনুপাত সমানুপাতের আরও বিভিন্ন রকমের প্যাটার্নের অঙ্ক রেখেছি আজকের ক্লাসে। তোমরা যারা নতুন আজকে আমাদের চ্যানেলে এসছো, তারা গিয়ে আগের ক্লাসগুলো প্লিজ দেখে নিও। চলো আমি দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো আমাদের এখানে প্রথম অঙ্কটাতে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে a:b। সংখ্যা দুটির সঙ্গে x যোগ করলে অনুপাত হয়ে যাবে c:d। তাহলে x এর ভ্যালু আমাদের কত বের করতে হবে। তো দেখো প্রথমেই আমাদের কি বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে a:b। এবারে দুটি পদের সঙ্গে আমাদের x যোগ করতে হয়েছে, মানে কি হবে a প্লাস এক্স ইস টু বি প্লাস এক্স সমান কত হয়ে যাচ্ছে আমাদের অনুপাত c:d। তার মানে কত হয়ে যাচ্ছে c:d। और আমরা কি করতে পারি এখান থেকে a প্লাস এক্স ডিভাইডেড বাই বি প্লাস এক্স ইকুয়ালস টু সি বাই ডি, তাই না? और আমরা কি করতে পারি এখান থেকে AD প্লাস ডিএক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে সি বিসি প্লাস সিএক্স, তাই না? এই আর গুণ করলাম, এই কোনাকুনি গুণ, এটার সাথে এটা আর এটার সাথে এটাকে গুণ করলাম, বোঝা গেল? তো দেখো এখানে और আমরা কি করতে পারি, একদিকে এক্সগুলোকে নিয়ে আসবো এক্স এর ভ্যালু বের করানোর জন্য, আর একদিকে এক্স ছাড়া যেগুলো সেগুলোকে নিয়ে যাব। তার মানে কি হয়ে যাচ্ছে, ধরো এখানে যদি আমরা করি এডি মাইনাস বিসি সমান হয়ে যাচ্ছে কত সি এক্স মাইনাস ডিএক্স, তাই না? और আমরা কি করতে পারি, এই সিএস ডিএক্সটাকে আমরা এদিকে আনতে পারি, সি এক্স মাইনাস ডিএক্স যদি আমরা এদিকে আনি, আর এদিকে হয়ে গেল এডি মাইনাস বিসি। और কি করে দিচ্ছি আমরা, এক্সটাকে যদি কমন নিয়ে নিই সি মাইনাস ডি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এডি মাইনাস বিসি বাই, এই সরি এটা এখন বাই হবে না। और আমরা কি করব, এক্স এর ভ্যালু বের করবো, রাইট? এক্স এক্স সমান হয়ে যাচ্ছে কত, এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। এটা হয়ে গেল আমাদের ভ্যালু। এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের এইটা এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। বোঝা গেল? এই ফর্মুলাটা তোমরা কিন্তু মাথায় রাখবে। চলো এই সূত্রটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক দেখে নিই। এখানে দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 17:31, সংখ্যা দুটির সাথে কত যোগ করলে, মানে এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে। এটা যদি আমাদের এ বি হয় আর এটা যদি আমাদের কি হয় সি ডি হয়, তাহলে কি হচ্ছে, কত বের করতে হবে, কত সংখ্যাটা যোগ করতে হবে। তার মানে এক্স এর ভ্যালু কি করবো আমরা, এক্স ইকুয়ালস টু কি করলাম আগে, এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সি মাইনাস ডি করেছিলাম, সমান কত হচ্ছে, এডির ভ্যালু কত, এ মানে 17 গুণিত ডি মানে 20 বিয়োগ বির ভ্যালু হচ্ছে 31 গুণিত 13 ডিভাইডেড বাই কত 20 প্লাস এই ডি মাইনাস সি মানে সি মাইনাস ডি মানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস 13 মাইনাস হয়ে যাচ্ছে 20, রাইট? সমান কত হয়ে যাচ্ছে -7, আর এটা হয়ে যাচ্ছে 17 × 2 = 34, 340 মাইনাস 13 × 1 = 13, 3 হাতে 1, 13 × 3 = 39, 40, 403, মানে মাইনাস কত হয়ে যাবে 403 থেকে যদি আমরা 340 বিয়োগ করি সমান হয়ে যাচ্ছে 3, আর এটা হয়ে যাচ্ছে 6, এটা মানে -63, -63 মাইনাস 7, মাইনাস মাইনাস কেটে গেল, 7 9 63, 9 বেরিয়ে গেল আমাদের রেজাল্ট, এই যে 9, বোঝা গেল? 9 বেরিয়ে গেল রেজাল্ট। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে বের করে নিতে পারি। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে তোমাদের কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এখানে আমাদের a:b, রাইট?
দুটি সংখ্যার অনুপাত a:b, প্রত্যেক সংখ্যা থেকে x বিয়োগ করলে অনুপাত c:d হয়। তাহলে এখানে x এর ভ্যালু কি, আগেরটাতে আমরা কি করলাম x যোগ করলে, আর এখানে জাস্ট বলেছে x বিয়োগ করলে। তো একই রকম জিনিস আমরা এভাবেও করতে পারি। a:b ছিল প্রথমে অনুপাত, তাহলে a থেকে x বিয়োগ করব, b থেকে x বিয়োগ করব, ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে c/d, সমান কত হয়ে কত হয়ে যাচ্ছে ad মাইনাস bx ইকুয়ালস টু, সরি dx হবে, এটা dx হবে, ad dx মাইনাস bc মাইনাস cx, তাই না? আর আমরা কি করতে পারি, cx মাইনাস dx, cxটাকে আমরা এদিকে নিয়ে এলাম, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে bc মাইনাস ad, তাই না? আর আমরা কি করব, এক্সটাকে আমরা কমন যদি নিই, c মাইনাস d পড়ে থাকছে, সমান হয়ে যাচ্ছে bc মাইনাস ad। আর আমরা কি করব, x এর ভ্যালুটা কি করব আমরা, bc মাইনাস ad ডিভাইডেড বাই c মাইনাস d বেরিয়ে গেল। এটা আমরা ফর্মুলাটা আমরা তৈরি করে ফেললাম, x এর ভ্যালু কি হবে, bc মাইনাস ad ডিভাইডেড বাই c মাইনাস d। বোঝা গেল? চলো এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা পরের অঙ্কটা করে নেব। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত সেই একই জিনিস বলেছে, কত বিয়োগ করলে, মানে x এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এটা হয়ে যাচ্ছে আমাদের a আর b, আর এটা হয়ে যাচ্ছে c:d। তার মানে কত হয়ে যাচ্ছে, x ইকুয়ালস টু হয়ে যাবে কত, x ইকুয়ালস টু হয়ে যাবে bc, b এর ভ্যালু হয়ে যাচ্ছে 37 গুণিত 1 মাইনাস ad 13 ইন্টু 13, তাই তো, ডিভাইডেড বাই c মাইনাস d, c মানে কত 1 মাইনাস 13, और কত হয়ে যাবে x এর ভ্যালু মাইনাস 12, আর এটা হয়ে যাচ্ছে 37 মাইনাস 13, 13 কত 169, মানে 169 থেকে যদি আমাদের 37 বিয়োগ করতে হয় কত হয়ে যাবে 2, আর এখানে হয়ে গেল 3, এখানে 132, 100 মাইনাস 132 বাই মাইনাস 12, মাইনাস মাইনাস কেটে গেল, 12 একে 12, 12 একে 12, 11 ইকুয়ালস টু বেরিয়ে গেল কত, আমাদের অ্যান্সার 11। বোঝা গেল? এবারে আমরা কিন্তু 11 এভাবে আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা একটু ভেরিফাই করতে চাই তাহলে আমরা কিভাবে করব ভেরিফাই, দেখো প্রথমে অনুপাত ছিল 13 আর বাই এই 13:37, এবার 13 থেকে যদি আমরা 11 বিয়োগ করে দিই, ইস্টু 37 থেকে যদি আমরা 13 বিয়োগ করে দিই, সমান কত হয়ে যাচ্ছে, এই সরি এটা 11 বিয়োগ হবে না, 37 থেকে এটা 11 বিয়োগ হবে, এই যে সমান কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 কত 11, 37 থেকে 11 গেলে 6, আর এদিকে হয়ে যাচ্ছে 26, সমান কত হয়ে যাচ্ছে 1:13, এই যে আমাদের 1:13ই বলেছে দেখো এখানে। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা ভেরিফাই করেও দেখে নিতে পারো যে উত্তরটা তোমরা ঠিক করলে কিনা। পরীক্ষার খাতায় হয়তো টাইম থাকবে না তোমাদের, কিন্তু যখন প্র্যাকটিস করবে তোমরা জিনিসটাকে তখন কিন্তু এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে দেখো, কারণ সূত্র কোথাও মিস্টেক হয়ে গেলে কিন্তু তোমাদের উত্তর এখানে কিন্তু উত্তর ওইভাবেই দেয় যে উত্তরগুলো কিন্তু তোমাদের মিলে যাওয়ার চান্সেস থাকবে, তখন কিন্তু ভুল উত্তর করে চলে আসবে। তাই যদি সময় থাকে তাহলে একবার ভেরিফাই করে নিও। চলো এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। দেখো এখানে কি বলেছে আমাদের, 400 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে এবং মেয়ের অনুপাত বলে দিয়েছে 11:9। তাহলে বিদ্যালয় থেকে 20 জন মেয়ে যদি চলে যায় তাহলে ওই অনুপাত কত হবে। ভালো কথা, প্রথমে আমাদের কতজন মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের ইকুয়ালস টু 400 জন, রাইট? তাহলে এবারে কি বলেছে, অনুপাত কত বলেছে, অনুপাত ইকুয়ালস টু 11:9, তার মানে কত হবে, ছাত্রের সংখ্যা হয়ে যাবে কত 11/11 প্লাস 9 ইন্টু 20, এই ইন্টু 400, মানে 400 জন যেহেতু বলেছে ইন্টু 400 ইকুয়ালস টু কত হয়ে যাবে 11/20
ইন্টু 400, মানে এটা কেটে গেল, 20 2 40, 20 সমান 11 2 22, 220 জন। এবারে ছাত্রীর সংখ্যা কত হবে? ছাত্রীর সংখ্যাটা আমরা এভাবেও করতে পারি, দুভাবেও করতে পারি। ওই 400 থেকে আমরা 220টাকে যদি বিয়োগ করে দিই তাহলেও কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আমরা ওইভাবে না করে এভাবেও করছি তোমাদের বোঝার সুবিধার্থে। ইন্টু 400, রাইট, ইকুয়ালস টু 9/20 ইন্টু 400, মানে এটা 20 হয়ে গেল, 9 2 80, 180 জন, 9 2 18, 180 জন বেরিয়ে গেল। এবারে কি বলেছে? 20 জন ছাত্রী চলে গেছে, তার মানে কি 20 জন ছাত্রী চলে যাওয়ার পর অনুপাত কত হবে? অনুপাতটি হবে ইকুয়ালস টু 220, তো ছেলে 220 থাকলো, ইজ টু 180 মাইনাস 20 করে দাও, সমান কত হয়ে যাচ্ছে? 220 ডিভাইডেড বাই 180 থেকে 20 গেলে 160, এই 0 0 কেটে দাও, 2 8 16, 2 11 22, সমান কত বেরিয়ে গেল? 11:8। 11:8 দেখো আমাদের অপশন বিতে আছে। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা একটা অনুপাত থেকে কিছুজন স্টুডেন্টের মধ্যে প্রথমে বের করে নেব ছাত্রের সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা, সেখান থেকে 20 জন চলে গেল, 20 জন যোগ হলো, যদি যোগ হয় তাহলে প্লাস করব, যদি বিয়োগ হয় তাহলে মাইনাস করব, যেখান থেকে যাবে ছাত্র থেকে গেলে ছাত্রর সাথে করব যোগ বিয়োগ, যদি ছাত্রীর সাথে যায় তাহলে ছাত্রীর সাথে করব যোগ বিয়োগ। আর কোনো মানে মানে এটাতে আর কোনো রকেট সায়েন্স নেই, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এত ইজিভাবেই আমরা এই অঙ্কগুলো করতে পারি। বোঝা গেল? শুধু প্রসেসটা তোমাদেরকে জানতে হবে কিভাবে আমরা করব। চলো এরপরে দেখি আরেকটা অঙ্ক। দেখো এখানে কি বলেছে? এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত বলে দিয়েছে আমাদের 5:6। তাহলে আমরা যদি ধরে নিই, প্রথমে ধরি, মনে করি এ এবং বি এর মাসিক আয় কত? 5x টাকা এবং 6x টাকা। প্রথমে আমরা ধরে নিলাম 5x আর 6x। এবারে কি বলেছে দেখো, ব্যয়ের অনুপাত বলে দিয়েছে 4:5। এই অঙ্কটা দুভাবে করা যায়, আমি বর্তমান তোমাদেরকে একভাবেই দেখাচ্ছি। তো চলো এটা দেখি আমরা। যেহেতু সঞ্চয় বলে দিয়েছে 500 টাকা, তার মানে কি যদি আমরা আয় থেকে সঞ্চয়টা বিয়োগ করি সেটাই আমাদের ব্যয় হচ্ছে। তার মানে কি হয়ে যাচ্ছে? 5x মাইনাস 500 ইস টু যদি করি আমরা 6x মাইনাস 500, মানে এর মাসিক আয় কত ছিল? 5x টাকা, সেখান থেকে আমরা 500 টাকা বিয়োগ করলাম যেটা সঞ্চয় হয়ে আছে, তার মানে সেটাই আমাদের বেরিয়ে যাচ্ছে না ব্যয়। তার মানে কত হয়ে যাবে আমাদের? 4:5। বোঝা গেল এই জিনিসটা? এই জিনিসটা একটু ভালো করে দেখো। 5x মাইনাস 500 কেন করলাম? 5x টাকা হচ্ছে তার মাসিক আয়। কার? এর মাসিক আয় হচ্ছে 5x। সেখান থেকে যদি আমরা 500 টাকা সঞ্চয়ের 500 টাকাটা বিয়োগ করি তাহলে তার ব্যয়টা বেরিয়ে যাচ্ছে। ব্যয়টা কত? এখানে 4, এই যে 4 মানে অনুপাত, ব্যয়ের অনুপাতটা বলে দিচ্ছে 4। আর এর টাকাটা হচ্ছে কত? বি এর মাসিক আয় হচ্ছে 6x, 6x থেকেও আমরা 500 টাকা বিয়োগ করব, তাহলে তার মাসিক আয়ের বি এর যেটা অনুপাত বেরোবে সেটা কত বেরোবে? 5। বি এর যেটা অনুপাত বেরোবে সেটা হয়ে যাচ্ছে 5। তার মানে এইটা বাই এইটা ইকুয়ালস টু, আমরা যদি 4/5 করি তাহলে এক্ষেত্রে যদি আমরা x এর মানটা বের করতে পারি তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আর কি হবে? 5x বাই মাইনাস 500 ডিভাইডেড বাই 6x মাইনাস 500 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে না 4/5, और 25x, 5 5 25x মাইনাস 5 5 2500 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 6 4 24x মাইনাস 5 2 4 20, 2000, और 25x মাইনাস 24x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2500 মাইনাস 2000, और x এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 500 টাকা। বোঝা গেল? এবারে কি বলে দেখো, বি এর আয় কত? অতএব
বি এর আয়, বি এর আয় ইকুয়ালস টু কত হবে 500 গুণিত, দেখো বি এর আয় কত বলেছিলাম 6x, মানে 6 দিয়ে গুণ হবে সমান 6, 30, 6 5 30, 3000 টাকা। বোঝা গেল? এই যে দেখো 3000 টাকা অপশন ডিতে আছে, অপশন ডিতে আছে আমাদের 3000 টাকা। এইভাবেই কিন্তু আমরা এর আয়ও বের করতে পারবো, এর ব্যয় বের করতে পারবো, বি এর আয় বের করতে পারলাম, বি এর ব্যয়ও বের করতে পারবো। বোঝা গেল? এইভাবে তোমরা অঙ্কটাকে করতে পারো। তাহলে তোমাদের এটা আশা করি বুঝতে পেরেছো। চলো এরপর একটা নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে অঙ্কটাতে কি বলেছে তোমাদের, পরীক্ষায় একটি প্রশ্নপত্রে 12টি প্রশ্নের পূর্ণমান বলে দিয়েছে 320। প্রথম 7টি প্রশ্ন এবং শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত বলে দিয়েছে 5:9 হলে অষ্টম প্রশ্নের মান কত। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখব, প্রথম 5টি মানে তো আমরা এখানে যেহেতু অনুপাত বলে দেওয়া আছে, অনুপাত ইকুয়ালস টু কত 5:9, মানে কি প্রথম 7টি প্রশ্নের প্রশ্নের মান ইকুয়ালস টু কত 5x, আর শেষ 5টি প্রশ্নের মান কত 9x, তাই না? এবারে কি হয়ে যাচ্ছে দেখো, প্রথম 7টির মানে প্রত্যেকটির মান, এটা প্রথম 7টি প্রশ্নের প্রতিটির মান, প্রতিটির। এবারে কি হয়েছে 7টি প্রশ্নের মোট মান কত বেরোবে, প্রশ্নের মোট মান 5x প্লাস 9x বেরিয়ে গেল। ও সরি 5x প্লাস 9x বলছি, 5x এর সাথে আমরা কি করব 7টি বলেছে তো 7 দিয়ে গুণ করব 35x, আর 9 বলছি প্রথম শেষ 5টি না, তো 5টি প্রশ্নের মোট মান কত 9x গুণিত 5 সমান 45x। অতএব কি বলেছে আমাদের, এই মোট মানটা কত 320 বলে দিয়েছে না, এই যে আমাদের 320টা বলে দিয়েছে মোট মান, তার মানে কত হচ্ছে 35x প্লাস 45x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 320, और 45 আর 35 যোগ করলে কত হচ্ছে আমাদের 5 5 10 0 হাতে 1 4 4 8, 80x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 320, और x এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 320/80 মানে 4 ইকুয়ালস টু 4 বেরিয়ে যাচ্ছে না। তো দেখো এখানে কিন্তু আমাদের x এর ভ্যালুটা শুধুমাত্র 4 বেরোলো। তো শেষ 5টি প্রশ্নের মানে অষ্টম প্রশ্নের মান কত হবে, তাহলে অষ্টম প্রশ্ন মানে কি এই অনুপাতটা আমাদের নিতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি হবে অষ্টম প্রশ্নের মান হবে ইকুয়ালস টু কত হবে 9 দিয়ে গুণ হবে 4 × 9 সমান 4 9 কত 36, 36 অপশন ডিতে দেখো আমাদের আছে 36 অ্যান্সার। বোঝা গেল? এভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। চলো এরপরে আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো তোমাদের এখানে কি বলেছে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে এবং 25 পয়সা আছে। তো বাক্সে মোট টাকা কত আছে 35 টাকা, তাহলে আমাদের প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। তো এই ধরনের অঙ্ক যখন তোমাদের থাকবে তখন তোমরা কি করবে বলো তো, প্রত্যেক একটা সূত্র আমরা ব্যবহার করব, মুদ্রার সংখ্যা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের কত মোট মূল্য ডিভাইডেড বাই কত হয়ে যাবে মুদ্রাগুলির মূল্য সমষ্টি। মুদ্রাগুলির মূল্য সমষ্টি মানে যে টাকাটা থাকবে, এই যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এগুলো যে আছে, এগুলোকে আমরা কি করব যোগ করব, এগুলোকে আমরা যোগ করে দেব। আর মোট মূল্য মানে কি, এই যে মোট কত টাকা
এটা হয়ে যাচ্ছে 35 টাকা, সমান কত বেরিয়ে যাবে আমাদের, ইকুয়ালস টু হয়ে যাবে 35 ডিভাইডেড বাই হয়ে যাবে 1 টাকা যুক্ত 50 পয়সা মানে কত, 0.50 যুক্ত 0.25 25 পয়সা। এটা হয়ে যাচ্ছে আমাদের মুদ্রাগুলির মূল্য সমষ্টি, সমান কত হয়ে যাবে 35 বাই 1.75 হয়ে যাবে। এবারে এটাকে দশমিক তুলে দাও, 100 করে দাও, সমান কত হয়ে যাচ্ছে 35 5-এ 175, 5 20-তে 100, সমান হয়ে যাচ্ছে 20টি। বোঝা গেল? তার মানে কত, একটি 20টি 1 টাকা সমান কত হয়ে যাচ্ছে 20 টাকা, 20টি 50 পয়সা সমান কত হয়ে যাচ্ছে 10 টাকা, 20টি 25 পয়সা সমান কত হয়ে যাচ্ছে 5 টাকা, সমান কত বেরিয়ে যাচ্ছে 20 10 30, 30 5 5 35 টাকা হলো। এই যে 35 টাকা আমাদের বলেছে, তার মানে আমাদের মোট মুদ্রার সংখ্যা হয়ে যাচ্ছে 20টি। বোঝা গেল? তো চলো এর পরে একটা অঙ্ক আমরা দেখি। দেখো এখানে কি বলেছে আমাদের, একটি বাক্সে 1 টাকা রয়েছে, 50 পয়সা 25 পয়সার মুদ্রা অনুপাত বলে দিয়েছে একটা আমাদের 1:2:4। ওই পাত্রে ওই বাক্সে আছে 393 টাকা, তাহলে কতগুলি মুদ্রা, মোট কতগুলি মুদ্রা ছিল। তাহলে আমাদের কি করব, আমরা এই ধরনের অঙ্ক থাকলে কি করব, প্রথমে মোট মুদ্রার সংখ্যা সমান কি, মোট মূল্য ডিভাইডেড বাই মুদ্রাগুলির মানের সমষ্টি ইনটু হয়ে যাবে আমাদের এখানে অনুপাতগুলির, মুদ্রাগুলির অনুপাতের সমষ্টি, মুদ্রাগুলির অনুপাতের সমষ্টি। বোঝা গেল? ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের, মোট মূল্য কত 393 টাকা বাক্সে আছে আমাদের, এই যে 393 টাকা, আর কি মুদ্রাগুলির অনুপাতের যোগফল, মুদ্রাগুলির অনুপাত কত 1 + 2 + 4, তাই না? আর হচ্ছে মুদ্রাগুলির মানের সমষ্টি, মুদ্রাগুলির মানের সমষ্টি মানে কি, একটা 1 টাকা রয়েছে, 1 গুণিত 1 যোগ দুটা 50 পয়সা রয়েছে মানে 5.050 ইন্টু যোগ 4টে 25 পয়সা রয়েছে, সমান কত হয়ে যাবে 393 গুণিত 4 2 6 7 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 1 প্লাস এটা কত হয়ে যাবে 1 প্লাস এটা হয়ে যাবে 1, সমান হয়ে যাচ্ছে কত 393 প্লাস গুণিত 7 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কাটাকুটি করলে 3 একে 3, 3 3-এ 9, 3 একে 3, 7 দিয়ে করলে 7 একে 7, 7 3-এ 21, হাতে 2, 7 একে 7 8 9, 917। এই দেখো 917 টাকা, 917টি মুদ্রা, কতগুলি মুদ্রা 917টি। বোঝা গেল? এইভাবে তোমরা এই অঙ্কটা করতে পারবে, এই ধরনের অঙ্ক। তো এটা মাথায় রাখবে, এই যে মুদ্রাগুলির মানের সমষ্টি মানে কি, এখানে দেখো এই যেহেতু আমরা কেন গুণ করলাম একের সাথে 1, 1 টাকা রয়েছে কটি, একটি, 50 পয়সা রয়েছে কটি, দুটি, 50 পয়সা মানে কত 0.50, তার সাথে আমরা ওই জন্য 2 গুণ করলাম। আর 25 পয়সা মানে কত, 4 দিয়ে গুণ করব, 25 পয়সা মানে 0.25কে 4 দিয়ে আমরা গুণ করেছি, এবার এদের যোগফল বের করেছি। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। তো চলো এর পরে একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে তোমাদের কি বলেছে, এখানে বলেছে একটি বাক্সে মোট 384টি মুদ্রা বলেছে, মানে মুদ্রার সংখ্যা বলে দিয়েছে আমাদের 384টি। মুদ্রার সংখ্যা সমান কত 384টি,
তাই না? এখানে কি যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সে মুদ্রার মোট মূল্য কত? তাহলে মোট মূল্য সূত্র কি হবে? মোট মূল্য থাকলে মোট মূল্য ইকুয়ালস টু কি করবে? মুদ্রার সংখ্যা আর ডিভাইডেড বাই হয়ে যাবে অনুপাতের সমষ্টি গুণিত কি হয়ে যাবে এর সাথে? মুদ্রার মূল্য সমষ্টি। মুদ্রার মূল্য সমষ্টি বোঝা গেল? মুদ্রার মূল্য সমষ্টি। তার মানে কি হয়ে যাবে? মুদ্রার সংখ্যা কত? 384 আর অনুপাতের সমষ্টি কত? 2:2 + 3 + 7 বেরিয়ে গেল, ইন্টু কি হয়ে যাবে? মুদ্রার মূল্য সমষ্টি। দেখো দুটো আছে কত? 1 টাকা প্লাস 3টে আছে 50 পয়সা প্লাস 7টা আছে 25 পয়সা। এইগুলোকে আমরা দশমিক করছি কারণ আমরা একটা ফর্মেই নিয়ে যাব। তোমরা যদি না চাও তাহলে এটাকে একটাকে আমরা 100 করতে পারি। এই যে একটা যদি আমরা 100 করে দিই তাহলে কিন্তু আমাদের সেম অ্যান্সারই বেরোবে। বুঝতে পারলে? তখন কিন্তু আমাদের এই দশমিকটা আনতে হবে না, যেহেতু আমরা টাকাতে আনছি, টাকার ফরম্যাটে আনছি, তাই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? টাকাটা বের করতে হয়ে যাচ্ছে। তো 50 পয়সা মানে কত? 0.50 আর 25 পয়সা মানে হয়ে যাচ্ছে 0.25 সমান কত হয়ে যাবে? 384 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 7 3 10 2 12 গুণিত হয়ে যাচ্ছে 2 প্লাস এটা যদি গুণ করি আমরা তাহলে কত হচ্ছে? 5 3 15 15 প্লাস 25 সাথে 25 150 25 সাথে 175 1.75 এটা বেরিয়ে যাবে সমান কত হয়ে যাবে? 384/12 গুণিত 3 4 এখানে যোগ করে নাও 1.50 1.75 তার মানে কত হয়ে যাবে? 5 7 5 12 2 হাতে 1 3 4 5 5.25 5.25 তার মানে কত হয়ে যাবে? 12 12 6 12 2 24 12 3 36 12 3 36 সাড়ে 3 38 24 12 2 24 32 দিয়ে গুণ করে দাও। 32 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই 5 2 10 শূন্য হাতে 1 5 2 5 10 শূন্য হাতে 1 2 2 4 5 2 5 10 গুণিত 3 5 15 5 হাতে 1 3 3 3 2 6 1 7 3 5 15 সমান বেরিয়ে যাবে 5 5 10 শূন্য হাতে 1 8 আর এটা হয়ে যাচ্ছে 6 এটা হয়ে যাচ্ছে 168 টাকা। এই দেখো 168 টাকা আমাদের অপশনে আছে, অপশন বি তে 168। বোঝা গেল? এইটা হয়ে গেল দশমিকের পরে এই দুটো শূন্যের কোনো তো দাম নেই, মানে এটা পয়সা, শূন্য শূন্য পয়সা তো এখানে তো হবে না, কারণ 168 টাকা যেহেতু আমাদের বেরিয়ে গেছে। যদি পয়সা বেরোতো তাহলে আমরা পয়সাও নিতাম। বোঝা গেল? 168 টাকা এভাবে আমরা বের করতে পারবো। এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু অনুপাত এবং সমানুপাত থেকে একটা একটা হলেও দিয়ে দেয়, মুদ্রার অঙ্ক। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো চলো এরপরে নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে তোমাদের? একটি ব্যাগে 5 টাকা এবং 10 টাকার নোট আছে, 80টি নোট মোট, তাই না? তাহলে ওই ব্যাগে মোট যদি 600 টাকা থাকে তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত? তো এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যদি আমরা এভাবে করি 5 টাকা আর এটা হয়ে যাচ্ছে 10 টাকা, যদি আমাদের 80টাই 5 টাকা হয় তাহলে কি হবে? 5 গুণিত 80 গুণিত 5 সমান হয়ে যাবে 400 টাকা। আর যদি আমাদের 10 টাকার নোটই 80টা হয় তাহলে কত হয়ে যাচ্ছে? 800 টাকা। কিন্তু আমাদের কি বলেছে? টাকার পরিমাণ বলে দিয়েছে 600, তার মানে আমরা যদি মিডিলে এটা 600টা ধরি, তার মানে কি এদের দুটোর অনুপাত কত হবে বলো তো? অনুপাত হবে 800 বিয়োগ 600 ইস্টু কি হয়ে যাবে? 600 বিয়োগ 400। এদের অনুপাত, এদের অনুপাত করে দিই, এদের অনুপাত হবে ইকুয়ালস টু
800 বিয়োগ 600 সমান কত হয়ে যাচ্ছে? এদের মানে কি, এটা 5 টাকা 10 টাকার অনুপাত। আমি 5 টাকা 10 টাকার অনুপাতই করি। 5 টাকা এবং 10 টাকার অনুপাত হয়ে যাবে এইটা। সমান কত হবে? 200:200 সমান 1:1 বেরিয়ে গেল। তার মানে একটা 10 টাকার নোট হলে একটা 5 টাকার নোট হবে। বোঝা গেল? অতএব মোট নোটের সংখ্যা কত বলেছে? 80। তার মানে 10 টাকার নোটের সংখ্যা হয়ে যাবে কত? 80 গুণিত 1/1+1, অনুপাতটা যেহেতু 1 আর 1 বেরিয়েছে তার মানে 1+1 হবে, সমান কত হয়ে যাবে? 80 গুণিত 1/2 মানে 40 সমান 40টি। বোঝা গেল? এই যে 40টি দেখো অপশন সিতে আছে 40টি। এই অঙ্কটাও আমাদের কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে পারো। এই ধরনের অঙ্ক অনেক দেয় পরীক্ষাতে, তো সুতরাং তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক থাকলে। প্রথমে আমরা এইভাবে করে নেবে যে 80 টাকা মানে যটি নোট বলবে তটি দিয়েই, 5 টাকার নোটও তটি, 10 টাকার নোটও তটি। এবার 600 যেহেতু, তোমরা তারপর অনুপাতটা কিভাবে বের করবে বলো তো? এইখান থেকে এটাকে আগে মানে বিয়োগ করবে, যেটা বড় সংখ্যা সেখান থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করবে, দিয়ে বাম দিকে বসবে আগে। আর তারপর কি হবে? এই যে সংখ্যাটা বড় এখান থেকে আবার এটা বিয়োগ হয়ে সেটা গিয়ে কোথায় বসবে? এই দিকে কোথায়, এইখানে বসবে। এইটা হয়ে গেল তার অনুপাত। এইভাবে আমরা অনুপাতটা বের করব। বোঝা গেল? তো এটা হয়ে গেল আমাদের অনুপাত। অনুপাত যত বেরোবে সেখান থেকে আমাদের যেহেতু মোট টাকার পরিমাণ বলে দিয়েছি, মোট নোটের সংখ্যা বলে দিয়েছি 80টি, এবার তারপরে ক্যালকুলেশন করে আমরা কিন্তু নোটের সংখ্যা পেয়ে যাব 40টি। দেখো 40টি যদি আমাদের 10 টাকার নোট হয় সমান কত হয়ে যাচ্ছে? 400 টাকা। আবার 40টি 5 টাকার নোট হবে, সমান কত হয়ে যাচ্ছে? 40 গুণিত 5 মানে 20 টাকা হবে। সরি, 200। 40 গুণিত 5, 5 4 20, 200 টাকা। বোঝা গেল? সমান কত হয়ে যাচ্ছে? 400 যুক্ত 200 সমান 600 টাকাই বেরোচ্ছে। বোঝা গেল? এই যে অঙ্কটা ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে আমাদের উত্তর। চলো এরপর আমরা একটা অঙ্ক দেখি। দেখো এখানে অঙ্কটা তোমাদের কি বলেছে, যে কিছু টাকা এ ও বি এবং সি এর মধ্যে কত অনুপাতে ভাগ হয়েছে? 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ হয়েছে। দেখো এখানে কিন্তু অনুপাতটা ভগ্নাংশে দেওয়া আছে। তো প্রথমে কি করবে তোমরা? অনুপাতটাকে আগে সরল মানে নিয়ে আসবে। অনুপাত ইকুয়ালস টু 1/2:1, পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো আর কি, 1/4। মানে কি করে করব? সমান কত হয়ে যাবে? এই তিনটের লসাগু কত? 2 3 4 মানে কত? 2 1 2, 3 2 2 4, 2 6, 3 2 6, 6 2 12, মানে 12 দিয়ে গুণ হয়ে যাবে। 12/2 ইন্টু ইস টু 12/3 ইস টু 12/4 সমান কত হয়ে যাচ্ছে? 6 4 3 সমান 6:4:3। এখানে দেখো বলেছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। তার মানে কি, যদি আমরা ধরে নিই এ পেয়েছে এ ইকুয়ালস টু 6x, বি ইকুয়ালস টু 4x আর সি ইকুয়ালস টু 3x, যেহেতু আমাদের অনুপাত কত? 6:4:3, অতএব কি হবে আমাদের বলতো? 6x মাইনাস 4x সমান কত? 400। 400 টাকা বেশি পেয়েছে। और x এর ভ্যালু কত বেরিয়ে যাবে? x ইকুয়ালস টু হয়ে যাবে 2x ইকুয়ালস টু 400 और x ইকুয়ালস টু হয়ে যাবে কত? 200। 2 দিয়ে ভাগ হয়ে যাবে 200 টাকা। এবারে কি হলো? a ইকুয়ালস টু কত বেরোবে তাহলে? 6 ইন্টু 200 মানে 1200। আর b কত পাচ্ছে? b পাচ্ছে 4 ইন্টু 200 সমান 800। আর সি বেরিয়ে যাচ্ছে 3 ইন্টু 200 সমান 600, তাই না? এবারে কি তিনটেকে যোগ করে দাও, তাহলে মোট টাকা
পরিমাণ ইকুয়ালস টু কত, 1200 যোগ 800 যোগ 600। বোঝা গেল? এভাবে আমরা যোগ করে দেবো এই তিনটেকে, 12 আর এটা 800, 2000, 2000-এর সাথে 600 মানে 2600 টাকা। এই যে 2600 টাকা দেখো আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা অঙ্কটা করে আসতে পারবে। তো আমরা অনেক ধরনের অঙ্ক দেখে নিলাম। আমাদের মোট 60 রকমের অঙ্ক আমরা অনুপাত এবং সমানুপাত থেকে দেখলাম। এর পরেও যে এই অনুপাত এবং সমানুপাত থেকে অঙ্ক নেই সেটা বলবো না। আমরা চেষ্টা করব আরও একটি ক্লাস তোমাদের অনুপাত এবং সমানুপাতের দেওয়ার এরপর। তো আশা করব ক্লাসটি ভালো লাগলো। ক্লাসটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং লাইকও করে দিও। যারা নতুন যারা আজকে দর্শক আমাদের এই ভিডিওটি দেখলে তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, এবং প্লিজ বেল আইকনটিও ক্লিক করে নিও আমাদের পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি করে পাওয়ার জন্য। আমি এটাই বলবো তোমাদেরকে যে এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের চাকরির পরীক্ষা সাথে সাথে এমনি ম্যাথের প্রতি যে ভয়টা বা দুর্বলতাটা সেটা অনেকটাই কমে যাবে। তো আশা করব তোমরা ভিডিওগুলো সবগুলোই দেখতে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।